কেউ একটা কনফার্ম করো, স্লাইডস দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমার গলাও শোনা যাচ্ছে। ওকে, লেট আস স্টার্ট। হ্যাঁ, কেউ জয়েন করলে আমরা পরে দেখে নিচ্ছি। আর রেকর্ডিং হচ্ছে তো? হ্যালো। হ্যাঁ হচ্ছে। ওকে, দেখো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট করব। এটা তোমাদের ল্যাক অপেরান পার্সপেক্টিভে তো ইম্পর্টেন্টই, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের আরডিটি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির পার্সপেক্টিভে। আমি একটু সিস্টেমের ওই জিনিসটাও শুরু করতে চাই, তাই জন্য এই জিনিসটাকে আমি একটু মিক্স করছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যখন রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করি, রিকম্বিনেন্ট প্রোটিন এক্সপ্রেস করানোর জন্য there has to be a control switch. সৌরদীপ, there has to be a control switch, ঠিক আছে? বিকজ রিকম্বিনেন্ট প্রোটিন তোমরা জানোই যে কোনো একটা হোস্টে প্রডিউস করা হয়। ইট মে বি আ প্রোক্যারিওটিক হোস্ট লাইক ইকোলাই অর এ ইউক্যারিওটিক হোস্ট লাইক ইস্ট, ঠিক আছে? তো এই রিকম্বিনেন্ট প্রোটিনটা একটা হোস্ট প্রডিউস করবে বা এক্সপ্রেস করবে কিনা, সেটার জন্য একটা ডেলিকেট সুইচ আছে। দ্যাট সুইচ ইজ বেসিক্যালি মিডিয়েটেড বাই দিস কম্পাউন্ড কল আইপিটিজি। এবং এটা কি করে ল্যাক অপেরনের প্রিন্সিপালের উপর বেস করে হচ্ছে, সেই ব্যাপারটা আজকে একটু আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তো আওয়ার টপিক টুডে ইজ আইপিটিজি ইন্ডাকশন অফ ল্যাক অপেরন। আইপিটিজি ইন্ডাকশন অফ ল্যাক অপেরন। হ্যাঁ, দাঁড়ান, স্লাইডে কি হলো, যাচ্ছে না কেন? হ্যাঁ, এই তো। ঠিক আছে। আচ্ছা, আইপিটিজি এই টার্মটা, ইট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন ফর দ্য টার্ম আইসোপ্রোপাইল বিটা ডি ওয়ান হায়ার গ্যালেক্টোপাইরেনোসাইড, ঠিক আছে? নর্মালি তিনটে কম্পাউন্ডের ব্যাপারে আজকে আমরা পড়বো। একটা হচ্ছে অ্যালোল্যাক্টোজ, একটা হচ্ছে আইপিটিজি, একটা হচ্ছে এক্সক্যান। দ্য অ্যাপ্লিকেশন অফ ল্যাকোপেরন ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি and the role of different mutation in protein expression could be assessed by the interplay of these different compounds. প্রথমে আমরা চলে আসি অ্যালোল্যাক্টোজ। অ্যালোল্যাক্টোজ আমরা কি, না এটা একটা ল্যাকটোজ মেটাবলিজম যেটা নর্মাল সেলের মধ্যে হচ্ছে, ঠিক আছে? সেইটারই একটা প্রোডাক্ট। আমরা দেখেছি যে গ্যালাক্টোসাইড পারমিয়েজ যখন, মানে ল্যাক ওয়াই যখন ঢোকাচ্ছে আর কি তোমার দ্যাট প্রোটিন lactose came within the cell. After that, lactose can have two different phases. One phase, it is broken down by beta galactosidase into galactose and glucose. Another phase, it could isomerize into allolactose. ঠিক আছে? Now this allolactose is the inducer of the lac operon. ঠিক আছে? Because it is produced in minute quantities, it induces lac operon. How does it induce? আমরা এটা সবাই জানি, ছোটবেলা থেকে পড়েছি বা ক্লাস 12 এ তো অ্যাটলিস্ট পড়েছি যে allolactose can bind with the lac replacer, and once allolactose binds with the lac replacer, the lac replacer leaves the lac promoter. তাহলে lac replacer যেই lac promoter ছেড়ে দেবে তখন কি হবে? RNA polymerase can proceed with the transcription of the lac operon and hence the genes will be expressed. This is the concept. ঠিক আছে? ইন্ডিউসার কি করছে? রিপ্লেসার কে বাইন্ড করছে, and the replacer leaves the operator free so that the RNA polymerase can transcribe. ঠিক আছে? Now we need a interplay of two different products. কি না, one হচ্ছে a non metabolizable inducer. What do you mean by a non metabolizable inducer? That is IPTG বা isopropyl beta D1 thiogalactopyranoside. এর মানে হচ্ছে this is also called gratuitous inducer. গ্র্যাটিটুয়াস ইনডিউসার, আই রিপিট। এর মানে হচ্ছে এ ল্যাকোপেরনকে ইনডিউস করতে পারে, বাট ইট ইজ নট ক্লিভড বাই বিটা গ্যালাক্টোসিডেজ। মানে বিটা গ্যালাক্টোসিডেজ উৎসেচকটি কিন্তু এটাকে কোনো এরকম কোনো বিক্রিয়া ত্বরান্বিত করতে পারে না যার মাধ্যমে আর কি আইপিটিজি ক্লিভেজ হবে, যেটা কিন্তু ল্যাকটোজের ক্লিভেজ করতে পারছিল ইনটু গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। Okay, so it is non-metabolizable. That means it cannot be metabolized by the lactoferrin. ঠিক আছে? IPTG cannot be metabolized by the lactoferrin. It can
only induce the lac operon, কিন্তু ওটা কোনোভাবে ক্লিভ হচ্ছে না বাই বিটা গ্যালাক্টোসিডেজ জিন। সো দিস ইজ নোন অ্যাজ আ নন মেটাবোলাইজেবল ইনডিউসার, বা এটাকে বলা হয় গিয়ে হচ্ছে গ্র্যাটিকুয়াস ইনডিউসার। ঠিক আছে, নেক্সট আমাদের তাহলে আরেকটা জিনিস চাই। তাহলে এইভাবে এইটার সাহায্যে আমরা কি করতে পারছি, আমরা ল্যাক অপেরনকে ইনডিউস করতে পারছি। কিন্তু বিটা গ্যালাক্টোসিডেজ বা ল্যাক জেড জিনটা ফাংশনাল কিনা, মানে when we map, ধরো কোন জিনের কি ফাংশন আমরা যখন দেখতে চাইছি, back in 1965 what are the strategies? The best possible strategy is to mutate a gene and see for the lack of the function. একেবারে সোজা পলিসি, জাস্ট মিউটেট আ জিন ইউজিং আ মিউটেন্ট, এক্স-রে ইউভি রেজ ইউজ করো বা অন্য কেমিক্যাল মিউটেন্টস ইউজ করো, আর তারপরে দেখো যে ল্যাক অফ ফাংশন কি হচ্ছে অর্গানিজমের মধ্যে। এটাই কিন্তু আজ থেকে 55-60 বছর আগে দ্য ওয়ে উই ইউজ টু ডু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো সেইখানে তার মানে কি, when you mutate some gene, হ্যাঁ, তোমার একটা অ্যাসে সিস্টেম ডেভেলপ করতে হবে। মানে তুমি তো চোখে দেখতে পাবে না যে জিনের মধ্যে মিউটেশনটা ঢুকেছে কিনা, তাহলে তো তোমাকে একটা স্টোরেবল ম্যাট্রিক্স তৈরি করতে হবে। স্টোরেবল ম্যাট্রিক্স জিনিসটা কি, যে ওই জিনটায় যদি মিউটেশন হয়ে থাকে তাহলে একটা এমন কিছু এফেক্ট হবে which can be perceived by you. This is called a assay system, মানে which can be perceived by you, that is qualitatively analyzed as well as can be quantitatively analyzed, যে কত পার্সেন্ট অফ জিন মিউটেটেড এটসেট্রা এটসেট্রা। তাই জন্য we use a non-inducer substrate. What is this non-inducer substrate? This is this XGAL. তোমরা XGAL এর নাম হয়তো শুনে থাকবে, ইটস আ ভেরি কমন নেম ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জিনিসটা কি, এক্সগ্যাল জিনিসটা হচ্ছে 5 ব্রোমো 4 ফ্লোরো 3 ইন্ডোলিল বিটা ডি গ্যালাক্টোপাইরানোসাইড। ঠিক আছে, এইখানে তোমাদের একটা জিনিস দেখো, যে স্ট্রাকচার, এই কার্সারটাকে ফলো করো, এটা স্ট্রাকচারটা কিন্তু সামওয়াট ডিফারেন্ট ফ্রম দিস অ্যালোল্যাক্টোজ, মানে ইট ইজ হ্যাভিং আ লার্জার জিন। তো এই ডিফারেন্স অফ স্ট্রাকচারের জন্য ইট ক্যানট বাইন্ড উইথ দ্য ল্যাক রিপ্রেসার, এ কিন্তু ল্যাক রিপ্রেসারকে বাইন্ড করতে পারে না, বাট ইট ক্যান অ্যাকচুয়ালি টেক পার্ট ইন দ্য এনজাইমেটিক ক্লিভেজ। মানে এ ল্যাক রিপ্রেসারকে বাইন্ড করে ল্যাক অপেরনকে ইনডিউস করতে না পারলেও ল্যাক অপেরনের দ্বারা যে জিনগুলো এক্সপ্রেস হচ্ছে ল্যাক জেড, দ্যাট ইজ দ্য বিটা গ্যালাক্টোসিডেজ, ইট ইজ আ সাবস্ট্রেট ফর বিটা গ্যালাক্টোসিডেজ, মিন্স বিটা গ্যালাক্টোসিডেজ ক্যান ক্লিভ এক্স। ফাইন, তাহলে বিটা গ্যালাক্টোসিডেজ যদি ফাংশনাল হয় এনজাইমটা, মানে জিনে যদি কোনো মিউটেশন না ঢুকে থাকে, তাহলে কি হবে, সে এক্সগ্যালকে ক্লিক করতে পারবে। আর বিটা গ্যালাক্টোসিডেজ জিনে যদি কোনো মিউটেশন থেকে থাকে, সে এক্সগ্যালকে ক্লিক করতে পারবে না। দেন ওয়াই ইউজ এক্সগ্যাল, কেন ইউজ করছি স্যার, এটা তো ল্যাকটোজ ইউজ করলেই হতো, তোমরা বলবে। বিটা গ্যালাক্টোসিডেজ যদি ফাংশনাল হয় তো সে ল্যাকটোজকে ক্লিক করে গ্লুকোজ গ্যালাক্টোজ তৈরি করতে পারবে, কিন্তু যদি নন ফাংশনাল হয় বা মিউটেশন ঢুকে থাকে, আমরা মিউটেট করে থাকি, তাহলে সে ল্যাকটোজকে ক্লিক করে গ্লুকোজ গ্যালাক্টোজ তৈরি করতে পারবে না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইজ ইট নট? তাহলে হঠাৎ করে এই জিনিসটার আমার দরকারটা কেন হচ্ছে? ওয়াই ডু উই নিড দিস কাইন্ড অফ আ সিস্টেম? হ্যাঁ, এটার আনসারটা হচ্ছে এক্স গ্যাল ক্যান গিভ ইউ আ অ্যাসে অর আ স্টোরেবল ম্যাট্রিক্স। মানে এক্স গ্যাল যখন এনজাইমেটিক ক্লিভেজ হচ্ছে ল্যাকজেট দ্বারা, তখন কি হচ্ছে, ইট প্রডিউসেস আ ব্লু কালার প্রোডাক্ট। It's a chromogenic substrate which produces a chromic product but a blue color product. তাহলে ল্যাকজেট জিন যখন ফাংশনাল, মানে নন মিউটেটেড, ইউ উইল সি যে তুমি যদি মিডিয়ামে এক্সগ্যাল দিয়ে থাকো বা অ্যাগার থেকে এক্সগ্যাল দিয়ে থাকো যেখানে ল্যাকজেট জিন ফাংশনাল, সেখানে দ্য কলোনিজ উইল টার্ন ব্লু। আর যদি এক্সগ্যাল এই বিটা গ্যালাক্টোসিডেজ জিন বা ল্যাকজেট জিনের মধ্যে কোনো মিউটেশন হয়ে থাকে, তুমি যদি মিডিয়ামে এক্সগ্যাল দিয়ে থাকো, তখন কি হবে, মিউটেশন হচ্ছে, ফলে ওটা এক্সগ্যালকে ক্লিক করতে পারছে না বিটা গ্যালাক্টোসিডেজ। দেন ইউ উইল সি, ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে, তখন এক্সগ্যালকে ক্লিক করতে পারছে না বিটা গ্যালাক্টোসিডেজ, তখন কি হবে না, দ্য কলোনিজ উইল বি হোয়াইট। গট ইট? ও যখন এক্সগ্যালকে ক্লিক করতে পারছে, ল্যাকজেট ইজ ফাংশনাল নন মিউটেটেড, দ্য কলোনিজ উইল বি ব্লু। ও যখন এক্সগ্যালকে ক্লিক করতে পারছে না,
that means beta like the gene is mutated, beta galactosidase protein cannot be produced, তখন the colonies will be white. So this is the assay system giving you a scorable matrix. এবার কতটা কালার প্রডিউস হচ্ছে সেখান থেকে একটা কোয়ান্টিফিকেশনও করা যেতে পারে। So this particular thing is known as blue white staining, ঠিক আছে, যেটার ব্যাপারে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিন্তু করব। ফাইন, বাট দ্য থিং ইজ দ্যাট যে এইগুলো তো এই ধরনের আবিষ্কার করা হলো, এবং আমি তোমাদেরকে লাস্ট ক্লাসেও বলেছিলাম যে এটা বৃহত্তম একটা কনসিকুয়েন্স আছে। ইটস নট দ্যাট হাউ দিস ল্যাগ operon is functioning, because there are hundreds of operons in different bacteria and each of these operons are basically discovered by some scientists. Okay, তো সবাইকে তো নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে না, তাহলে ওনাদেরকে নোবেল প্রাইজ মানে জ্যাকব এন্ড মোনর এনাদেরকে নোবেল প্রাইজ দেওয়ার একটা কারণই ছিল যে দে ফার্স্ট পুট ফরওয়ার্ড দিস হাইপোথেসিস that certain proteins are expressed only for the purpose of regulating the expression of genes. কিছু প্রোটিন তৈরি হয় এই উদ্দেশ্য নিয়ে so that they can regulate the expression of different genes. This was the concept. What are the bigger applications? Because if you want to have a Nobel Prize in medicine or biology or chemistry, that should have a bigger application. হ্যাঁ, মানে যেটা কিন্তু মানুষের কোনো কাজে লাগে, ওকে, বা কোনো রিসার্চের কাজে লাগে, এইরকম যদি কিছু হয়, then the chances of getting of the Nobel Prize is highly enhanced. সেই বিগার অ্যাপ্লিকেশনটাই আমি তোমাদের দেখাবো। ইটস নট ভেরি ইজি, হ্যাঁ, আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো, দেন আই লিভ দ্য সেশন ফর কোয়েশ্চেন। তোমরা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো। খুব স্লোলি এক্সপ্লেন করছি, ভালো করে বলছো। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ইনডিউসেবল অপেরন? না কেন? হ্যাঁ, কেউ একজন কনফার্ম করো, এটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর সুপর্ণা জয়েন করে ফেলেছো? আমি তো দেখছিলাম সুপর্ণা ছিল না। যাই হোক, ঠিক আছে, ভেরি গুড। তো আছি আমি। নো প্রবলেম, আমি ফার্স্ট থেকে তোমাকেই কোয়েশ্চেন করব, এটা বুঝিয়ে নি। আচ্ছা, এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে এইখানে তোমরা দেখো, তো দিস ইজ আ ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া। ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া মানে কি, যে এইটা হচ্ছে ইকোলাই এর একটা এক্সপ্রেশন স্ট্রেন। হ্যাঁ, এক্সপ্রেশন হোস্ট কি কাজে লাগে না, এক্সপ্রেশন হোস্টের মধ্যে প্রোটিন এক্সপ্রেস করানো হয়। রিকম্বিনেন্ট যে প্রোটিনটাকে তুমি ক্লোন করেছো একটা ক্লোনিং হোস্টের মধ্যে, সেটাকে তুমি এক্সপ্রেস করাবে এই ধরনের এক্সপ্রেশন হোস্টের মধ্যে। বাট দিস এক্সপ্রেশন হোস্ট অফ ইকোলাই ইজ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড। কিভাবে আমি তোমাদেরকে বলছি। তাহলে ক্লোনিং হোস্ট মানে যেখানে আমি যার মধ্যে ওই ধরনের কাজ আমি করলাম, যে জিনটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ভেক্টরটাকে ক্লিক করলাম, জিনটাকে ইনসার্ট করলাম, ডিএনএ লাইগেজ দিয়ে জুড়ে দিলাম, দিয়ে সেটাকে আমি ট্রান্সফর্ম করলাম ইনটু আ ক্লোনিং হোস্ট। কিছু ক্লোনিং হোস্টের উদাহরণ হচ্ছে DH5 আলফা, টপ 10, এগুলো যখন আরটিপি পড়াবো তোমাদের বোঝাবো। আর কিছু এক্সপ্রেশন হোস্টের উদাহরণ হচ্ছে এইটা, যেটা BL21, DE3, BL21, DE3, মানে এখানে প্রোটিন এক্সপ্রেস করানো হয় ইকোলাইয়ে। মনে রাখতে হবে যে স্টেনে ক্লোনের পর ক্লোনিং করার পর ট্রান্সফর্ম করা হয়েছিল, দ্যাট ইজ আ ক্লোনিং হোস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে একটা অন্য স্টেন, মানে দ্যাট স্টেন ইজ হ্যাভিং ইটস রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম ম্যানিপুলেটেড। ঠিক আছে, সেই স্টেনের রেস্ট্রিকশন ম্যানিপুলেশন সিস্টেমটা ম্যানিপুলেটেড ক্লোনিং স্টেনের। আর এক্সপ্রেশন স্টেন যেখানে প্রোটিন প্রডিউস করা হয়, সেখানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার কিছু সিস্টেম তৈরি করা হয় যার মাধ্যমে প্রোটিন এক্সপ্রেশনকে এনহ্যান্স করা যায়। তো BL21 DE3 is one such strain, আর BL21 কি লাইন, সেটা আর একটু এক্সট্রা একটা জিনিস আছে, আমি এক্ষুনি এক্সপ্লেন করবো, ইজ অ্যানাদার সাচ স্ট্রেন। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে গিয়ে দুটোই হচ্ছে ইকোলাই স্ট্রেন। BL21 DE3 টাও ইকোলাই স্ট্রেন, আর BL21 কি লাইনটাও ইকোলাই স্ট্রেন। সো দ্য এক্সপ্রেশন হোস্ট ইজ দ্য ইকোলাই। ক্লোনিং হোস্ট যেটা বলছিলাম যে DH5 আলফা বা টপ 10, ওগুলো কিন্তু ইকোলাই এরই ডিফারেন্ট স্ট্রেনস আছে। নাও লেট আস সি হাউ ইট ইজ হ্যাপেনিং। দেখো, ইকোলাই এখানে DE3 এই কথাটা লেখা আছে, এই DE3 জায়গায় কিছু ম্যানিপুলেটেড আছে। কি ম্যানিপুলেটেড আছে না, এখানে আমাদের ল্যাকাই ইজ দ্য জিন ফর দ্য ল্যাক রিপ্রেসার।
ঠিক আছে, ইকোলাই ব্যাকটেরিয়া, তার মধ্যে তো ল্যাক রিপ্রেসার এমনিই থাকবে। হ্যাঁ, ইকোলাই এর ক্রোমোসোমের মধ্যে এটা তো আলাদা করে ঢোকানোর কিছু নেই। যে জায়গাটায় তাহলে ল্যাক রিপ্রেসারের জিন আছে, হ্যাঁ ল্যাক রিপ্রেসার তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে যে জায়গাটায় ইঞ্জিনিয়ারিংটা করা আছে সেটা হচ্ছে এই যে ল্যাক প্রোমোটার, এর আন্ডারে কি জিন থাকে, না এর আন্ডারে থাকে বিটা গ্যালাক্টোসিডেজ, ঠিক আছে, গ্যালাক্টোসাইড পারমিয়েজ, থায়োগ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ, মানে ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ, এই তিনটে জিন থাকে। কিন্তু ডি3 তে কি করা হচ্ছে, আবার মন দিয়ে শুনুন, ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ, এই তিনটে জিনকে সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, BL21 DE3 তে এই তিনটে জিনকে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে কি করা হয়েছে, সেই জায়গায় T7 RNA পলিমারেজ, T7 RNA পলিমারেজের একটা জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে কথা হচ্ছে যে ল্যাক প্রোমোটারের আন্ডারে T7 RNA পলিমারেজ জিন আছে। আমাকে ঘড়ি দেখে এটা সেশনটা হ্যান্ডেল করতে হয়, আর এখন 1 মিনিট 11টা 20, মানে 22 মিনিট হয়ে গেছে, 40 মিনিটের সেশন এটা। তো তারপরে তো জুম এমনি বন্ধ করে দেবো। তো T7 RNA পলিমারেজ ইজ আন্ডার দিস ল্যাক প্রোমোটার। এইবারে মানে ল্যাক জেড, ল্যাক ওয়াই এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, ল্যাকে করে ওই জায়গাটায় এই ধরনের একটা ইঞ্জিনিয়ারিং করে T7 RNA পলিমারেজকে দেওয়া হয়েছে। এইবারে কি হচ্ছে, T7 RNA পলিমারেজ ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট RNA পলিমারেজ, ঠিক আছে। এইটা যদি T7 প্রোমোটারকে, রাদার আই উড সে T7 প্রোমোটার ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রোমোটার, সেখানে যখন T7 এর RNA পলিমারেজ বাইন্ড করছে তখন কিন্তু মোটামুটি আর সব ট্রান্সক্রিপশন মেশিনারি হল্ট হয়ে যাচ্ছে, আর টোটাল যে সেলুলার রিসোর্স ওটা কিন্তু T7 প্রোমোটারের থেকে যে ট্রান্সক্রিপশন হচ্ছে সেই ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে চলে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম অফ দ্য সেলুলার রিসোর্স। তাহলে আমি পেট এক্সপ্রেশন সিস্টেম, ঘাবড়ানোর কিছু নেই, এই পেট এক্সপ্রেশন সিস্টেম হচ্ছে গিয়ে একটা ভেক্টর বেসিক্যালি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেক্টর, মানে ভেক্টর মানে হচ্ছে ইটস আ প্লাজমিড which contains your gene of interest, it's a plasmid which contains your gene of interest, different plasmid আছে, PET16B, PET16S, PET28A, PET28, এগুলো ডিফারেন্ট প্লাজমিড পেট এক্সপ্রেশন সিস্টেমে। যেখানে এই যে T7 প্রোমোটার আছে, এই T7 প্রোমোটারের আন্ডারে তোমার জিন অফ ইন্টারেস্ট বা টার্গেট জিন আছে। আবার বোঝো, এই পেট সিস্টেম মানে এই প্লাজমিডটা যখন আমি BL21 DE3 কিংবা BL21 P লাইজের মধ্যে ঢোকাচ্ছি, তখন কি হচ্ছে, এই প্লাজমিডে T7 RNA পলিমারেজ প্রোমোটার, সেই প্রোমোটারের আন্ডারে তোমাদের টার্গেট জিনটা আছে। তাহলে কি হচ্ছে, কেন এটা এইভাবে রাখা হয়েছে, কারণ আমরা জানি যে T7 প্রোমোটার ইজ আ ভেরি স্ট্রং প্রোমোটার। তাহলে T7 RNA পলিমারেজ যে মুহূর্তে তৈরি হবে, T7 RNA পলিমারেজ ইজ আ ভাইরাল RNA পলিমারেজ, T7 ভাইরাল, ঠিক আছে। T7 RNA পলিমারেজ যে মুহূর্তে এক্সপ্রেস হবে সেটা T7 প্রোমোটারকে বাইন্ড করবে এবং তোমার টার্গেট জিন যে এক্সপ্রেশনটা সেটা মারাত্মক এনহ্যান্স হয়ে যাবে বা মারাত্মক বেশি হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট ইউর পারপাস ইজ। তুমি চাও যে তোমার যে রিকম্বিনেন্ট যে প্রোটিনটা সেটা ম্যাক্সিমাম প্রডিউস হবে, সেটাকে ম্যাক্সিমাম প্রডিউস করার জন্য কি করতে হবে, যে না আমাদের টার্গেট জিন এক্সপ্রেশনটাকেও ম্যাক্সিমাইজ করতে হবে। সেটা কিভাবে সম্ভব, যদি আমি খুব একটা স্ট্রং প্রোমোটারের আন্ডারে সেটাকে দিই। তাই জন্য আমাদের যে ভেক্টরটা তাতে T7 প্রোমোটারের আন্ডারে T7 RNA পলিমারেজ জিনটা দেওয়া আছে। এইবার নেক্সট ফেজে হচ্ছে যে নাও হাউ দিস, আমি বলেছি না যে রিকম্বিনেন্ট জিন এক্সপ্রেশন কিন্তু ইটস লাইক আ সুইচ। এইবার এই সুইচটা কিভাবে অন হচ্ছে আমরা যদি একটু দেখি। সায়ন দাস বারবার ঢুকছে কেন? যাই হোক, এই সুইচটা কিভাবে অন হচ্ছে আমরা যদি একটু দেখি। সুইচটা অন হওয়ার প্রসেসটা হচ্ছে যে তোমার ইকোলাই আরএনএ পলিমারেজ দ্যাট বাইন্ডস উইথ দ্য ল্যাক প্রোমোটার। ইকোলাই আরএনএ পলিমারেজ নরমালি আমাদের BL21 DE3 বা BL21 সিলাইজে আছে, দ্যাট বাইন্ডস উইথ দ্য ল্যাক প্রোমোটার। কিন্তু ল্যাক রিপ্রেসার আবার ল্যাক অপারেটরে বাইন্ড করে আছে, ফলে T7 RNA পলিমারেজ জিনটা ট্রান্সক্রিপশন হতে পারছে না, যেটা কিন্তু ল্যাক প্রোমোটারের আন্ডারে আছে। নাও
once you induce the cell culture, তুমি এই যে BL21 কালচার করছো এলবি মিডিয়ামে, এই BL21 ইকোলাই এর এই স্ট্রেনের কালচারের মধ্যে যে তুমি আইপিটিজি দিচ্ছ, ঠিক আছে, which is a gratuitous inducer, তখন তুমি প্রোটিন প্রোডাকশনটাকে ইনডিউস করছো। কিভাবে? মানে তুমি 0.1 মিলিমোলারের থেকে 1 মিলিমোলার আইপিটিজি যেই দিচ্ছ, প্রোটিন প্রোডাকশনটাকে ইনডিউস করছো। কিভাবে ইনডিউস করছো? না, এই আইপিটিজিটা এবার ল্যাক রিপ্রেসারে বাইন্ড করে যাচ্ছে, ল্যাক রিপ্রেসারের সাথে, তাহলে ল্যাক অপারেটর ফাঁকা হয়ে যাচ্ছে। এবারে ই কোলাই আরএনএ পলিমারেজ কি হচ্ছে, যে না ও প্রোমোটার রিজিয়নে বাইন্ড করছে। ওকে, ও প্রোমোটার রিজিয়নে বাইন্ড করলে তারপরে T7 জিনের এক্সপ্রেশন হবে। তাহলে T7 আরএনএ পলিমারেজ প্রোটিনটা তৈরি হলো, এবং এই T7 আরএনএ পলিমারেজ প্রোটিনটা এবার তোমার পেট সিস্টেমের যে T7 প্রোমোটার আছে, যার আন্ডারে তোমার টার্গেট জিন আছে, সেখানে গিয়ে বাইন্ড করছে এবং তোমার টার্গেট জিনের এক্সপ্রেশন হচ্ছে। তাহলে তুমি যে মুহূর্তে আইপিটিজি দিচ্ছ, T7 আরএনএ পলিমারেজ তৈরি হচ্ছে ল্যাকটিক প্রেসার সরে গিয়ে, এবং এই T7 আরএনএ পলিমারেজ প্রোটিনটা আলটিমেটলি T7 প্রোমোটারে গিয়ে বাইন্ড করছে, এবং সেখান থেকে তোমার টার্গেট জিন এক্সপ্রেশন হচ্ছে একটা ভেরি হাই স্কেল। তো ইউজিং দিস আইপিটিজি তুমি তোমার টার্গেট বা জিন অফ ইন্টারেস্ট বা রিকম্বিনেন্ট জিন এক্সপ্রেশনকে কিন্তু কন্ট্রোল করতে পারছো। এইবার আরেকটা ছোট্ট জিনিস আমাদের বুঝতে হবে, আই হোপ উই হ্যাভ টাইম, if we have time, আরেকটা ছোট্ট জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে টার্গেট জিন এক্সপ্রেশনটা, এটাকেও কিন্তু রেগুলেট করতে হবে। কারণ তোমার এই যে টার্গেট প্রোটিন বা রিকম্বিনেন্ট প্রোটিন, ইট ইজ অ্যাকচুয়ালি আ ফরেন প্রোটিন ফর দ্য সেল। তাহলে তোমার সেলের মধ্যে যদি ফরেন প্রোটিন ঢুকিয়ে দেওয়া হয়, কি হবে? তোমার সেলের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে, যেটা ওই ফরেন প্রোটিনটাকে ফরেন বলে রেকগনাইজ করে বার করে দেওয়ার চেষ্টা করবে। তেমনই ইকোলাই এর, হ্যাঁ, বিকজ BL21 ডিইসি ইজ ইকোলাই সেল, তার মধ্যেও যদি আমি ফরেন প্রোটিন এক্সপ্রেস করি, বিশেষ করে যদি প্রচুর মাত্রায় আমি এক্সপ্রেস করি, তখন কি হবে? তখন সেখানেও কিন্তু একটা সেলুলার রেসপন্স হয়। অফকোর্স অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা হবে না, সেখানে ইনক্লুশন বডিজ তৈরি হবে। Now what is this inclusion bodies? These inclusion bodies are basically vacuoles, ঠিক আছে? এই বড় বড় ভ্যাকিউলস বা বডিজ, ভ্যাকিউলস ঠিক বলবো না, দে আর মেমব্রেন স্ট্রাকচার, যার মধ্যে প্রোটিনটা, এই যে টার্গেট যে প্রোটিনটা বা রিকম্বিনেন্ট প্রোটিনটা, সেটাকেও সিকোয়েস্টার করে দিচ্ছে। মানে ইকোলাই এরকম কিছু স্ট্রাকচার তৈরি করছে, মেমব্রেন স্ট্রাকচার, যার মধ্যে এই যে টার্গেট বা রিকম্বিনেন্ট প্রোটিনটা, যেটা প্রচুর মাত্রায় এক্সপ্রেস হয়েছে and which is toxic for the E. coli cell, is actually sequestered within it. তাহলে ও যদি ওই ইনক্লুশন বডির মধ্যে ঢুকে যায়, আমার রিকম্বিনেন্ট প্রোটিনটা তৈরি করে লাভটা কি হলো? আমি এই সিস্টেমে রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করলাম, সেই ইনসুলিন তৈরি করলাম। তাহলে বলতে পারো স্যার, ইনসুলিন তো ইউক্যারিওটিক প্রোটিন, আপনি প্রোক্যারিওটিক কোষকে কিভাবে তৈরি করছেন? করা যায়, কিছু মডিফিকেশন করে সিডিএনএটা নিয়ে সিডিএনএ থেকে করা যায়, নট আ প্রবলেম। কিন্তু সেটা যদি ইনফিউশন বডিতে ঢুকে গেল, আমার তো কোনো লাভ হলো না। এইটা নিয়েই আমাদের নেক্সট ক্লাসটা হবে শুভঙ্করের একটা কোয়েশ্চেনের উপর। সেইটা যখন তোমার সেলুলার সুপারনেটেন্টে থাকবে, তখন আমি সেটাকে আইসোলেট করতে পারবো এবং কারোর শরীরে পুশ করে তার ডায়াবেটিসকে রেগুলেট করতে পারবো। কিন্তু সেই প্রোটিনটা যদি তোমার ঢুকেই গেল একটা ইয়ের মধ্যে, ইনফিউশন বডির মধ্যে, তাহলে তো সেটা সলিউবল অবস্থায় নেই। তাহলে সেইটা দিয়ে আমার কি লাভ হলো? তাহলে আমি কি করতে পারি? আমাকে প্রোটিনটার, মানে রিকম্বিনেন্ট প্রোটিনটার এক্সপ্রেশনটা কমাতে হবে। ঠিক আছে, এক্সপ্রেশনটা এই জায়গায় আমি কমিয়ে নেব যে ইকোলাই সেলের জন্য আর ওই রিকম্বিনেন্ট প্রোটিনটা ততটা টক্সিক হবে না। ততটা টক্সিক না হওয়ার জন্য এবার আর সেটাকে কিন্তু ইনফিউশন বডিজ এর মধ্যে সিকোয়েস্টার করা হচ্ছে না। ইট রিমেন্স সলিউবল within the supernatant of the cell. Is it clear how it is done? It is again done by using these two important concepts. একটা হচ্ছে যে আইপিটিজি কনসেন্ট্রেশন। আইপিটিজি কনসেন্ট্রেশন দিয়ে আমরা এটা রেগুলেট করতে পারি যে কতটা ল্যাকোপেরন ইনডিউস করবে, রাদার কতটা T7 আরএনএ পলিমারেজ তৈরি হচ্ছে এবং কতটা T7 প্রমোটার থেকে টার্গেট জিনের এক্সপ্রেশন হচ্ছে। যদি অতিরিক্ত এক্সপ্রেশন হয়, সেটা ইনফিউশন বডিতে চলে যাচ্ছে,
তাহলে আমি যেটা 1 মিলিমোলার আইপিটিজি দিচ্ছিলাম সেটাকে যদি 0.5 মিলিমোলার বা 0.1 মিলিমোলার দিই, 0.1 মিলিমোলার দিয়ে আমি 10 গুণ রিকম্বিনেন্ট প্রোটিনের এক্সপ্রেশনটা কমিয়ে দিতে পারি। ওকে, so this is one of the strategies which is actually used for this purpose actually, যে রিকম্বিনেন্ট প্রোটিন এক্সপ্রেশনটা কমানোর পারপাসে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। ওকে, what is the other strategy? আর কি স্ট্র্যাটেজি ব্যবহার করা যেতে পারে? আরেকটি স্ট্র্যাটেজি হচ্ছে যে মানে একটা হচ্ছে আইপিটিজি কনসেন্ট্রেশন আমি কমিয়ে দিলাম, আরেকটা হচ্ছে আরো সোজা প্রসেস যেখানে আমি যে টাইমটা এই যে আইপিটিজিটা অ্যাড করার পর তো ইন্ডাকশন করা হচ্ছে, ধরো আমি ওভারনাইট ইন্ডাকশন করছি, সারা রাত ধরে প্রোটিন তৈরি করতে দিচ্ছি, অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে, সেই ইন্ডাকশন টাইমটাকে আমি কমিয়ে দিলাম, সারা রাত না করে 2 ঘন্টা কি 3 ঘন্টা করলাম, তাহলে প্রোটিন প্রোডাকশন কম হবে এবং ইনফিউশন বডিতে যাওয়ার সম্ভাবনা কম। আর কি করা যেতে পারে? আমি টেম্পারেচারটা কমিয়ে দিলাম। ঠিক আছে, ধরো 37 ডিগ্রিতে ইকোলাইট BA21 ডিগ্রিতে গ্রো করাচ্ছিলাম, এবার সেটাই আমি 20 ডিগ্রি বা 22 ডিগ্রিতে নিয়ে এলাম। 20 ডিগ্রি 22 ডিগ্রিতে নিয়ে এলে কি হবে না, ইকোলাই BA21 ডিগ্রি গ্রোথটা কম হবে। ইকোলাই BA21 ডিগ্রি যদি গ্রোথটা কম হয় তাহলে কি হবে, যে প্রোটিন এক্সপ্রেশনটাও কম হবে অফ দ্য রিকম্বিনেন্ট প্রোটিন, সেক্ষেত্রেও সেটাকে কিন্তু ইনফিউশন বডিতে যাওয়ার সম্ভাবনা কমে যায়। So IPTG concentration can be minimized, the temperature is lowered or the incubation time is reduced. এগুলো হচ্ছে ন্যাচারাল স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করি। মোস্ট ইম্পর্টেন্ট এইগুলোই কিন্তু আলটিমেটলি শেখার, যেগুলো তোমাদের ভবিষ্যতে রিসার্চে এমএসসিতে সবকিছুতে কাজে লাগবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই তিনটে ওয়েতে আমি প্রোটিন প্রোডাকশনটা কমাবো যাতে আমার প্রোটিন রিকম্বিনেন্ট প্রোটিন অফ ইন্টারেস্টটা কিন্তু কোনোভাবেই ইনফিউশন বডিতে না। আরেকটা কিভাবে করা যেতে পারে, আরেকটা হচ্ছে আমি খুব সুন্দর একটা সিস্টেম ডিজাইন করলাম। ওই যে BL21DEC ছিল, ওই BL21DEC-র মধ্যে আরেকটা প্লাজমিড ঢোকালাম, দ্যাট ইজ নোন অ্যাজ P-Lyse-S। এই P-Lyse-S প্লাজমিডটায় কি আছে না, এর মধ্যে লাইসোজাইম তৈরি করার জিন আছে। ঠিক আছে, লাইসোজাইম ইজ আ প্রোটিন, ঠিক আছে, which inactivate T7 RNA polymerase to some extent। তাহলে P-Lyse-S, BL21 P-Lyse-S, তাতে BL21DEC পুরো সিস্টেমটা আছে, সঙ্গে P-Lyse-S বলে একটা এক্সট্রা প্লাজমিড আছে, সেই এক্সট্রা প্লাজমিডটা লাইসোজাইম তৈরি করছে, T7 লাইসোজাইম, যেটা T7 RNA পলিমারেজকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। তাহলে T7 RNA পলিমারেজ যদি কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন T7 প্রমোটার থেকে কিন্তু আবার টাইম কম হয়ে যাচ্ছে, তো তখন T7 প্রমোটার থেকে কিন্তু টার্গেট জিন এক্সপ্রেশনটাও কিছুটা কমে যাবে। তো দিস ইজ আ ভেরি 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 ডেলিকেট সিস্টেম। এখানে একটা এক্সট্রা প্লাজমিডের মাধ্যমে আমরা লাইসোজাইম তৈরি করলাম, যেটা T7 RNA পলিমারেজকে ইনঅ্যাক্টিভ করলো এবং সাবসিকুয়েন্ট T7 প্রমোটার থেকে টার্গেট জিন এক্সপ্রেশনটাও কিন্তু কমে যাবে। ওকে, তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ BL21 P-Lyse। আর DEC কনসেপ্টটা তো বোঝালাম, যে ডিফারেন্ট দুটো হোস্টের কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝালাম। দ্য ওনলি প্রবলেম, we have regarding this, আমি জানি না তোমাদেরকে বাকি স্যার ম্যাডামরা অবশ্যই এটা ভালো করে পড়িয়েছেন, যে এই ব্যাপারটা একটা বুঝতে হবে আমাদেরকে, যে দুটো প্লাজমিড কিন্তু আলাদা সিমালটেনাসলি একটা ইকোলাই হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারে না যদি দুটো প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশনটা সেম। আগেইন আই রিপিট, দুটো প্লাজমিড কিন্তু সিমালটেনাসলি একটা ইকোলাই হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারবে না যদি দুটো প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশনটা সেম হয়। ওকে, তো P-Lyse-S এর যে অরিজিন অফ রেপ্লিকেশন আছে, আমি যে পেট এক্সপ্রেশন সিস্টেমের যে প্লাজমিডটা ঢোকাবো তার কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশনটা ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে, যেমনি পেট সিস্টেমে একটা PAC-YC সিস্টেমে একটা আছে PAC-YC ডুয়েট, দিস ইজ অলসো আ ভেরি গুড এক্সপ্রেশন সিস্টেম, কিন্তু ওই PAC-YC ডুয়েট কিন্তু BL21 P-Lyse-S এ ঢোকানো যায় না। কেন কি, PAC-YC ডুয়েট প্লাজমিড আর P-Lyse-S প্লাজমিড অরিজিন অফ রেপ্লিকেশন সেম, তাহলে দুটো সার্ভাইভ করতে পারবে না।
নেক্সট কোয়েশ্চেন, তোমাদের এই কোয়েশ্চেনটা অবশ্যই আসতে পারে যে স্যার তাতে কি হলো, একটা সার্ভাইভ না করলে তো ইকোলাই মরে যাবে না? ইকোলাই মরে যাবেই। তার কারণ হচ্ছে ইকোলাইটা তুমি যে মিডিয়ামে গ্রো করাচ্ছ সেই মিডিয়ামে কিন্তু তুমি সিলেক্টেবল মার্কার দিচ্ছ। সিলেক্টেবল মার্কার ফর কি লাইজেস, সিলেক্টেবল মার্কার ফর দ্য পেট প্লাজমিড। আবার বলছি, সিলেক্টেবল মার্কার ফর দ্য পি লাইজেস, সিলেক্টেবল মার্কার ফর দ্য পেট প্লাজমিড। একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। পি লাইজেস, ঠিক আছে, এই পি লাইজেস যে প্লাজমিডটা, এর মধ্যে একটা ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্ট জিন আছে। তাহলে তুমি যদি BL21 পি লাইজেস ইকোলাই সেলকে কালচার করো, তুমি মিডিয়ামে ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিকটা ইউজ করবে। ঠিক আছে, BL21 পি লাইজেসকে যদি তুমি মিডিয়ামে কালচার করো, তাহলে তুমি কি করবে যে তুমি ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিকটা ইউজ করবে। তাহলে only the BL21 P lysate cells can grow, অন্য কোনো কন্টামিনেশন গ্রো করতে পারবে না, যেহেতু BL21 P lysate এর মধ্যে তোমার ওই ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্ট জিনটা আছে P lysate প্লাজমিডের মধ্যে। এইবারে আমি এই BL21 P lysate এর মধ্যে PEG28 এ প্লাজমিডটা ঢোকাচ্ছি। তাহলে PEG28 প্লাস এ প্লাজমিডে কিন্তু ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন আছে। তাহলে এইবারে আমি ইকোলাইতে, যার মধ্যে PEG28 এ ঢুকিয়েছি, BL21 পি লাইজেস ইকোলাই সেলস যার মধ্যে PEG28 এ ঢুকিয়েছি, আবার রিপিট করছি, BL21 পি লাইজেস সেলস যার মধ্যে PEG28 এ ঢুকিয়েছি, এবং আমি যে মিডিয়ামটায় গ্রো করাবো সেই মিডিয়ামে আমি দুটো ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক দেবো। কি কি দুটো ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক? একটা হচ্ছে গিয়ে তোমার ক্লোরামফেনিকল, আরেকটা হচ্ছে ক্যানামাইসিন। ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন আছে PEG28 এ, ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্ট জিন আছে পি লাইজেস। তাহলে দুটো প্লাজমিডের যদি কোনো একটা সার্ভাইভ না করতে পারে ডিউ টু দ্য সেম অরিজিন অফ রেপ্লিকেশন, বা দুটোই যদি সার্ভাইভ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইকোলাই সেল গ্রো করবে না। কারণ ইকোলাই সেল তখনই গ্রো করবে when both the plasmids are present and both the plasmids can synthesize protein which neutralizes chloramphenicol and kanamycin within the medium. So this is the entire system. এটা কিন্তু একটা দারুণ সিস্টেম, যার মাধ্যমে তুমি যে জিনটাকে ক্লোন করলে সেই জিনটার এক্সপ্রেশনটা রেগুলেট করতে পারছো, এবং কতটা সেটা এক্সপ্রেস করবে যাতে সেটা ইনফিউশন বডিতে গিয়ে বাজে না হয়ে যায়, মানে সিলেটে না চলে যায়, সেটাকেও রেগুলেট করতে পারছো। And that is mediated by this IPTG induction process. So this is one of the preliminary application of lacoperon. এবং এই অ্যাপ্লিকেশনটা আছে আমাদের ল্যাকোপেরনে, যেটা কিন্তু এই দুজন সায়েন্টিস্টকে নোবেল প্রাইজ দিয়েছিলেন। মানে তারা দূরদর্শী ছিলেন, যে তোমরা বলবে স্যার 64তে আবিষ্কার করে 65তে নোবেল পেলেন, তখন কি এই সিস্টেমটা কাজ করতো? দে হ্যাভ প্রপোজ দিস সিস্টেম। অবশ্যই কাজ করতো না, বাট দিস কাইন্ড অফ ইনডিউসেবল প্রমোটার ক্যান বি ইউজ টু রেগুলেট দ্য এক্সপ্রেশন অফ জিন or to regulate the expression of recombinant protein. তারা দূরদর্শী ছিলেন, যে those people were farsighted enough to decipher this. Okay, now I am coming back to the screen. Okay, এখানে আমি দেখছি সুপর্ণা, শুভঙ্কর, সৌরদীপ, সায়ন, ফুলচাঁদ, আকাশ, বিশ্বাস কিন্তু নেই, অতনু এন্ড আমাদের রুদ্রজিৎ, কেন আমি জানি না। তো কেউ একজন মাইকে এসো, তোমাদের টাইম আছে এখন? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ আমি স্যার, ফ্রি আছি। 5 to 7 মিনিট পরে, মানে তোমাদের আমি নেক্সট সেশন আবার শুরু করব। হ্যাঁ, তো সেই সেশনে আমি তোমাদেরকে, এই সেশনে তোমাদের নিশ্চয়ই কিছু ডাউটস আছে, এবং শুভঙ্কর একটা প্রোটিন এক্সপ্রেশন রিলেটেড কোয়েশ্চেন করেছিল, সেটার আমি আনসার দেবো। আচ্ছা, তোমরা ভিডিজে রিকম্বিনেশন পড়েছো? হ্যাঁ পড়েছি। বাকিরা? সৌরদীপ পড়েছো ভিডিজে রিকম্বিনেশন? স্যার দেখছিলাম, পুরোটা কমপ্লিট করা হয়নি, তাহলে এটাই দেখছিলাম। পুরোটা পড়ে নেবে ভিডিজে রিকম্বিনেশন, এটা খুব ঠিক এসেনশিয়াল আছে, সায়েন্টিফিক একটা কোয়েশ্চেনের আনসার করার জন্য। ওকে, ঠিক আছে। ফাইন। ওকে, সো উই এন্ড দিস সেশন হিয়ার। আমরা 7 মিনিটস পরে আবার মিট করছি, ঠিক আছে?